খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। ইসলামী ছাত্র শিবির আসলে এর করার ভ্যালিডিটিটা কি? অনেক অর্গানাইজেশন আছে, অনেক অর্গানাইজেশনের মধ্যে থেকে কেন ইসলামী ছাত্র শিবিরকে চয়েস করতে হবে? আচ্ছা বলেন তো, আপনার কাছে কেউ যদি 100টা টাকা দেয় বা আপনার পকেটে 1000 টাকা আছে, বাজারে গেলেন আপনি কেনাকাটা করতে, আপনি এই 1000 টাকা কি জলে ফেলে দিয়ে আসবেন? যদি আপনি একজন রেশনাল মানুষ হন, রেশনাল মানুষের কাজ হচ্ছে আপনার কাছে 1000 টাকা আছে, ওই 1000 টাকা দিয়ে কত মিনিমাম কস্টে ম্যাক্সিমাম গেইন আপনি লাভ করতে পারেন, ম্যাক্সিমাম গেইন করতে পারেন, এটাই তো আপনার চেষ্টাটা থাকবে। এখন 1000 টাকা নিয়ে বাজারে গেলেন, এরপরে যে আপেলের দাম হচ্ছে 300 টাকা, আপনার কাছে জিজ্ঞাসা করলে আপনি বললেন যে 1000 টাকার আপেল দাও, ও চিন্তা করবে যে পাইছি একটা। এই পাওয়ার চিন্তা থেকে ওই 1000 টাকার আপনাকে যথেষ্ট পরিমাণে ঠকানোর চেষ্টা করবে। কিন্তু আপনি যদি কনসিয়াস হন, আরও 10টা দোকানে যান, যাওয়ার পরে দাম যাচাই বাছাই করেন, এরপরে বাছাই করার জন্য চেষ্টা করেন, দেখবেন আপনি প্রপার জিনিসটা নিয়ে আসতে পারেন। এখন অনেক অর্গানাইজেশন তো আছে, কেন ইসলামী ছাত্র শিবিরের আসলে প্রয়োজনীয়তা আছে? কী প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছে? 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশে তখন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ চলছিল। কারণ আপনারা জানেন 72-এ যখন শেখ মুজিব ক্ষমতায় ছিল, 72 পরবর্তী এই অঞ্চলে চরম দমন নিপীড়ন চালানো হয়েছিল। 74-এ গিয়ে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। এরপরে শেখ মুজিব সব কিছুকে ঠেকানোর জন্য একটা ব্যবস্থা কায়েম করলো, যেটাকে বললো বাকশাল। একটা সংবাদপত্র থাকবে আর সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হবে, একটাই মাত্র দল থাকবে, আর কোনো বহুদলীয় গণতন্ত্র থাকবে না। সংবিধান নিজের মতো করে সে কাটাছেড়া করে তৈরি করে ফেলবে। মানুষ তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। প্রতিবাদটা সম্মিলিতভাবে করা হয়নি, সেনাবাহিনীর একটা বিচ্ছিন্ন গোষ্ঠীর মাধ্যমে করা হয়েছে। 1975 সালের পূর্বে শেখ মুজিবুর রহমান তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী ছিল তখন বামদের মধ্য থেকে, যারা সর্বহারা পার্টি গঠন করেছিল সিরাজ শিকদারের নেতৃত্বে। সর্বহারা পার্টি অস্ত্রাগার লুট করতো। অস্ত্রাগার হচ্ছে বাংলাদেশের থানাগুলো লুট করে অস্ত্র নিয়ে আসতো, আর ব্যাংকগুলো লুট করতো টাকার জন্য। এরপরে বনে বাজারে এই হচ্ছে চিটাগাংয়ের হিল ট্রাকগুলোতে বা কক্সবাজার বা প্রান্তিক এলাকাগুলোতে তারা অবস্থান করার চেষ্টা করতো। এখান থেকে তারা হামলা করতো, সরকারকে থ্রেট দিত। এদেরকে ঠেকানোর জন্য সমান্তরাল একটা বাহিনী তৈরি করলো, আর্মির সমান্তরালে রক্ষী বাহিনী তৈরি করলো। এই রক্ষী বাহিনী শেখ মুজিবের মতো যা বলতো তাই শুনতে বাধ্য হতো, এবং সেনাবাহিনীর প্যারালাল এই বাহিনীটা গঠন করার ফলে বামদের উপরে চরম দমন নিপীড়ন চালালো। যেহেতু অন্য অন্য দলগুলো সব নিঃশেষ করে দিয়েছে, ইসলামিক দলগুলোকে সব জেলখানায় ভরছে, কিছু কিছু গুলি করে মেরে ফেলছে, বামদের উপরে নির্যাতন করে আপনার ইতিহাস পড়ে দেখবেন কোথাও আমি দেখছি 30,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তবে অথেন্টিক নিউজ পাই নাই। অথেন্টিক পত্রিকা থেকে যেটা পেয়েছি 8 থেকে 9,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এটা এক ধরনের গণহত্যা টাইপের ছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিব চেয়েছিল একদলীয় একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, কিন্তু 75 সালের যে ঘটনা ঘটলো তাতে শেখ মুজিব মারা যাওয়ার পরে জনগণ তার উপরে এত ত্যক্ত বিরক্ত ছিল, তার জানাজায় লোক উপস্থিত হয় নাই। সারা বাংলাদেশে কারফিউ চলছিল, এই কারফিউ ভেঙে তার জানাজায় একটা লোকও উপস্থিত হইতে পারে নাই। তার দলের নেতাকর্মীগুলো চুপ ছিল। দীর্ঘ দমন নিপীড়নের কারণে এই অঞ্চলে ছাত্রলীগেরও কার্যক্রমগুলো শিথিল হয়ে গিয়েছিল। তারাও প্রচণ্ড পরিমাণে লুটতরাজ, সন্ত্রাস, যেগুলো তারা কিছুদিন আগেও করতো, যার ফলে তারা যখন ভঙ্গুর অবস্থা হয়ে গেল তখন বাংলাদেশে একটা ভ্যাকিউম তৈরি হলো। বাম রাজনীতিকে তারা হত্যা করে ফেলেছিল, একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেল। দেশে কোনো ছাত্র রাজনীতি নাই, আর বাম রাজনীতি ছিল তখন অস্ত্রের মোহরা। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় অস্ত্র নিয়ে স্লোগান দিত, আমাদের কাছে যা অস্ত্র আছে তা দিয়ে টোটাল প্রশাসনকে 1 সপ্তাহ আমরা চ্যালেঞ্জ করতে পারি। এত অস্ত্র ছিল স্টুডেন্টদের কাছে। যখন এই অস্ত্রবাজি চলতো কলমের বিপরীতে, ক্যাম্পাসগুলো অস্থির হয়ে গিয়েছিল, প্রচণ্ড পরিমাণে খুন খারাপি এগুলো চলছিল, এর এগেনস্টে একটা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার ছিল। এরকম সময় 1977 সালে 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। এই সংগঠন মাত্র 1 থেকে 2 বছরের ব্যবধানে সারা বাংলাদেশে একটা বিশাল একটা সংগঠনের রূপ নেয়, এবং 80-র দশক 90-এর দশকে যত ছাত্র সংসদ নির্বাচন হয় 1981 সালে চিটাগাং ইউনিভার্সিটিতে, সেখানে ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে, এবার যেমন 35 বছর পরে ইলেকশনে ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছে, 1981 সালেও পূর্ণ প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করে। পাশাপাশি খুলনা বিএল কলেজ, কমার্স কলেজ, ভিক্টোরিয়া কলেজ, এমসি কলেজ, পিসি কলেজ, কেসি কলেজ, এরপরে বাগেরহাট কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবির ছাত্রদের ম্যান্ডেট নিয়ে প্রতিটা জায়গায় ছাত্র সংসদে বিজয় অর্জন করে। এরপর থেকে 90-এর পর থেকে টোটাল ছাত্র সংসদ ভ্যানিশ করে দেওয়া হয়, কোনো ছাত্র সংসদ ইলেকশন হয় না। এরপরে ছাত্র শিবিরের বিরুদ্ধে সব উঠে পড়ে লাগে। ওই একটা ঐতিহাসিক চাহিদা পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির যখন অস্ত্রের বদৌলতে কলমকে ধরিয়ে দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির কথা বলা শুরু করেছে, দুর্নীতি, সাদাবাজি, লুটতরাজ, খুন খারাপির বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির যখন সম্মিলিতভাবে একটা আন্দোলন গড়ে তুলেছে, তখন তারা তাদের চাঁদাবাজি করতে পারছে না, পকেটে কিছু ঢুকতেছে না।
টেন্ডারবাজি করতে না পারলে ছাত্র রাজনীতি আর করে কি লাভ তাদেরকে? এই জায়গা থেকে তারা রাজনীতি না করে বরং ছাত্র শিবিরকে দমন করার জন্য চেষ্টা করেছে। আমরা এই দেশটাকে প্রচণ্ড ভালোবাসি। আমরা মনে করি একটা দেশ যদি তার মানব সম্পদকে কাজে লাগায় তাহলে অল্প দিনের ব্যবধানে এই দেশটি সমৃদ্ধের চূড়ায় আরোহণ করতে পারে। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একজন ছাত্রকে পলিটিক্যাল কনসাস করে তোলে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা কি করো, তখন আমরা বলি উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম, দ্য ওয়ে অফ ইসলাম, দ্য গাইডেন্স অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। আমরা ইসলামের দিকে মানুষকে ইনভাইট করি। ইসলাম পলিটিক্সের বাইরে কিছু না। আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবা আজমাইন রাষ্ট্র পরিচালনা করেছে। তো রাষ্ট্র পরিচালনার জন্য সাহাবা আজমাইনদের সময়, উমাইয়া খেলাফতের সময়, আব্বাসীয়দের সময় সারা পৃথিবীর অর্ধেক কিন্তু মুসলমানরা শাসন করছে। তো মুসলমানরা এমন কোনো জাতি না যে মসজিদে খানকায় শুধুমাত্র মিলাদ শরীফ পড়বে আর দোয়া দুরুদ পড়বে। এই জন্য মুসলমান জাতির জন্ম হয়নি। মুসলমান জাতির জন্ম হয়েছে বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য। সুতরাং আমরা ওই বিশ্ব নেতৃত্বের কথাই বলছি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইন্টেনশনালি ওয়েস্টার্নরা ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করে ফেলছে। বলছে যে ইসলাম যারা পালন করে এগুলো ধর্মকর্মের বিষয়, এগুলো মসজিদে মন্দিরে এগুলো পালন করবা, আর রাষ্ট্র আমরা পরিচালনা করব, যা ইচ্ছা তাই খাবো, যা ইচ্ছা চাঁদাবাজি করবো, এগুলো নিয়ে তোমরা দেন দরবার করতে আসবে না। তোমরা যদি দেন দরবার করতে আসো তাহলে মার খাবা। এর বিরুদ্ধে আমরা কথা বলছি যে না, এটা হবে না, তোমাদের মোরালিটি নষ্ট। বাংলাদেশে 5% মানুষের কাছে 95% সম্পদ জিম্মি হয়ে আছে। আমরা বলছি এটা হবে না, ওয়েলথের ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। তারা বলে যে আমরা তো ট্যাক্সের টাকা দিই। ট্যাক্সের টাকা কারা দাও তোমরা? বাংলাদেশে যাদের ট্যাক্সের টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে তাদের 75% ট্যাক্সের টাকা দেয় না, এনবিআর এর তথ্য। এবং ফাঁকিবাজি করে, ট্যাক্স লয়ারদের কাছে যায়, যাওয়ার পরে তারা শিখাই দেয় যে তুমি এখন তোমার যে ওয়েলথ আছে এই পরিমাণে তুমি হচ্ছে ব্যাংকের থেকে লোন নাও, লোন নিলে তাহলে কাটাকাটি হয়ে যাবে আর তোমার ট্যাক্স দেওয়া লাগবে না। এইভাবে করে জনগণকে ধোকা দেয়। তাহলে দেশ কিভাবে চলে? আপনার আমার পকেটের ট্যাক্সের টাকা, যেটাকে ইনডিরেক্ট ট্যাক্সের টাকা বলে, এটা 15% করে আপনাকে আমাকে একটা কাপড় কিনলে, একটা খাবার রেস্টুরেন্টে গিয়ে খেলে এখানে 15% ট্যাক্স দিতে হয়। এটা হচ্ছে বাংলাদেশের 7 লক্ষ কোটি টাকা বাজেট হলে 5 লক্ষ কোটি টাকা হচ্ছে এখান থেকে আয় হয় সরকারের। এই হচ্ছে বাংলাদেশ। কুলি মজুর, দিন মজুর, শ্রমিক, এই সকল মানুষের কষ্টার্জিত টাকা দিয়েই কিন্তু আমার রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু রাষ্ট্রের কোটি কোটি টাকার মালিক হচ্ছে রাষ্ট্রের যারা রাজনীতিবিদ। আপনারা দেখছেন রাজনীতি করতে গিয়ে যখন নমিনেশন পায় নাই তখন ভাঙচুর শুরু করে দিচ্ছে। আমরা বলছি যে রাজনীতি তো করো জনগণের কল্যাণে, তো ভাঙচুর করতেছো কেন? বলছে নমিনেশন পাই নাই তাই। 17 বছর ধরে আমরা জুলুম নির্যাতনের শিকার। তো জুলুম নির্যাতনের শিকার, এখন তো আর কেউ জুলুম করতেছে না, এখন যাও না জনগণের কল্যাণে কাজ করো, ভাঙচুর করো কেন? বলে না আমরা নমিনেশন পাই নাই কেন, আমরা জুলুমের শিকার। নমিনেশন পাইলে কি হবে? এমপি মন্ত্রী হইলে উৎকুচ পায়, পকেট ভরে, এজন্যই নমিনেশন তার পাইতে হবে, না হলে আগুন ধরাবে তারা, এরে ওরে খুন করবে, মেরে ফেলবে। এই হচ্ছে তাদের পলিটিক্স। এটা তো মুখ ফুটে বলতে পারে না। বলছে 17 বছর ধরে জুলুমের শিকার, এখন কেন নমিনেশন পাবো না? তো নমিনেশন পাইলে তোমার উপকারটা কি? তুমি তো জনগণের খেদমত করবা। সরকার আর কয় টাকাই বা বেতন দেবে? তুমি চাকরি বাকরি করে খাও না। বলছে না, তা দিলে হবে না, আমার নমিনেশন লাগবে, ক্ষমতা লাগবে। ক্ষমতা মানেই হচ্ছে বিশাল বিশাল টেন্ডার। বাংলাদেশে যে পরিমাণে চাঁদাবাজি হয় এক এক দিনে লক্ষ কোটি টাকা চাঁদাবাজি হয়ে যাচ্ছে। এইগুলো কে খাবে? ক্ষমতায় না থাকলে এগুলো খাওয়া যায় না। এর এগেইনস্টে আমাদের কথাবার্তা বলা। ইসলামী ছাত্র শিবির এই দেশটাকে সেভাবে গড়ে তুলতে চায় যেই সমৃদ্ধির দেশ গড়ে উঠলে জাতি একটা স্ট্যাবিলিটির মধ্য দিয়ে যাবে। অন্য অন্য মর্যাদাশীল জাতির মতো করে আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। সুতরাং ইসলামী ছাত্র শিবির একটা মানুষকে শুধুমাত্র দুনিয়া পরিচালনার বা নেতৃত্বের যোগ্য করে গড়ে তোলে না, বরং এই পৃথিবীতে তিনি কেন এসেছেন, এটা মানবিক মর্যাদাটা কি, এটা জানানোর জন্য ইসলামী ছাত্র শিবির তাদেরকে আহ্বান জানায়।